নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। গতকাল মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যের মধ্যে যে একটা বাংলা এবং বাঙালির একটা যে স্বার্থ বিষয়ক যে কথাগুলো তিনি বলেছেন এবং যা তার অ্যাকশনও রীতিমতো শুরু হয়েছে, এটা ঠিক কথা। কলকাতার সহ বাংলার বিভিন্ন প্রান্তে ফুটপাত দখল হয়েছে এবং বিশেষভাবে হচ্ছে অন্য রাজ্য থেকে এসে চটজলদি কোনো স্ট্রাকচার তৈরি করে ব্যবসা বাণিজ্য, কোথাও চাকরি, তারপর ব্যবসা, বিভিন্ন জায়গায় কোথাও একটা অসামঞ্জস্য তৈরি হয়েছে। এমনি কেন্দ্র রাজ্যের একটা সম্পর্কের ব্যাপার যেরকম বরাবরই রয়েছে। এই রাজ্যে কেন্দ্রবিরোধী রাজনৈতিক আন্দোলন বহু হয়েছে, বহু রাজনৈতিক সেই আন্দোলনের সাক্ষী থেকেছে বাংলা এবং এই শহর কলকাতাও। কিন্তু বাংলা স্বার্থ বারবার যে কথাটা বিভিন্নভাবে বিগত 10-12 বছর ধরে নানা রকম টক শো করেছি, বহু গেস্টের সাথে বিতর্কে অবতীর্ণ হয়েছি, প্রশ্ন করেছি, কখনো প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি যে বাংলার একটি রাজ্য, অঙ্গরাজ্য, গোটা ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য মিলিয়ে এই যে দেশ, ইউনিয়ন অফ স্টেটস, সেখানে রাজ্যের অধিকারের প্রশ্নগুলো নিয়ে সরব হয়েছি। কিন্তু কখনো কখনো এরকম মুহূর্ত এসেছে ভারতীয় রাজনীতিতে, যেমন প্রবল ধর্মীয় মেরুকরণের প্রভাব ঘটেছে, ধর্ম ব্যতি রেখে ভারতবর্ষের রাজনীতি অধুরা থেকেছে। কিন্তু রাজ্যের স্বার্থগুলো এবং বৃহৎ সংখ্যক বাংলা মানুষের যেখানে যেখানে স্বার্থ বিঘ্নিত হয়েছে, তা তো বরাবর অতীতের রাজনৈতিক ইস্যু ছিল। কিন্তু এবারে যে বিষয়টা এসছে খুব স্পেসিফিক কতগুলো জায়গায় এসেছে। সেই স্পেসিফিকেশনসের মধ্যে অনেকগুলো দিক যেমন রয়েছে এবং বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের বহু কাউন্সিলররা তারা ভৎসনার সামনে গিয়ে দাঁড়িয়েছেন, তীব্র ভৎসনার সামনে। মানে ঠিক কী করবেন, কি উত্তর দেবেন তারা বুঝে উঠতে পারছেন না। কেউ কেউ আজকে কমেন্টও করেছেন অবশ্য। তারা বলেছেন মুখ্যমন্ত্রী তাদের মায়ের মতো অভিভাবক, সুতরাং তিনি যা বলেছেন তার কাছে প্রমাণ রয়েছে, অর্থাৎ তার কার্যত স্বীকার করে নিয়েছেন। এই যে একটা নুয়ে চলার মনোবৃত্তি বা এক ধরনের হচ্ছে দাসত্বের মনোবৃত্তি, এগুলো কিন্তু কোনো জাতি দীর্ঘকাল সহ্য করতে পারে না। বাংলার ইতিহাস, তার সাংস্কৃতিক ইতিহাস যাই হোক, বাংলা কিন্তু গোটা ভারতবর্ষে কৃষক আন্দোলনের ইতিহাসকেও সাক্ষ্য দেয়। বহু জায়গায় কৃষক আন্দোলন, কৃষক বিদ্রোহ হয়েছে ইংরেজদের বিরুদ্ধে। সর্বশক্তিমান আদিবাসী বিদ্রোহের মধ্যেও ছিল জল, জমি, ভূমি, তার ঐতিহ্যও বাংলা বহন করে চলে। শুধু বাংলা রবীন্দ্রনাথ বা হচ্ছে শরৎচন্দ্র বা শ্রীরামকৃষ্ণ, কাজী নজরুল ইসলাম, শুধু তাই না, তার তো সাংস্কৃতিক, কিন্তু তাদেরও একটা ভিত্তিভূমির একটা বড় অংশের রয়েছে কৃষক। এই বাংলা মন্বন্তর উত্তর বাংলা, যেখানে খাদ্যের অভাবে এক কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল, 30 লক্ষ বাঙালি প্রাণ হারিয়েছিল এক গভীরতর ষড়যন্ত্রে। সেদিন কিন্তু রুখে দাঁড়াবার মতো পরিস্থিতি ছিল না। তারপর প্রবাহমান এই ধারা যখন চলতে থেকেছে, বিভিন্ন সময় প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এবং যে মাটিতে জন্ম, যে দেশে জন্ম, তার প্রতি নিঃসন্দেহে দায়বদ্ধতা থাকে। একজন অকিঞ্চিৎকর সাংবাদিক হিসাবে সেই প্রশ্নটাই বারবার খুঁজতে চেয়েছি। তাই গতকাল যখন এই রুদ্র রূপ দেখলাম মুখ্যমন্ত্রী, তাতে নিঃসন্দেহে হলো যে কোথাও একটা ভোটের অঙ্ককেও আগামী সময় বাংলা বা আরও বৃহত্তর অর্থে বাঙালি, তারা কিন্তু একটা নিয়ন্ত্রণ সত্যি সবচেয়ে বড় ভোট ব্যাংক যদি বলা যায়। এই প্রশ্ন নিয়ে আমরা আজকে যাব। একটু দ্রুত আপনাদের জন্য ফোন লাইন খুলব। গতকাল আপনারা অনেকে অংশগ্রহণ করতে চেয়েছেন, সময় হয়নি। তার কারণ হচ্ছে আজকেও দেখাবো। তাই আমি প্রথমে একটু প্রতিবেদনের দিকেই নজর দিই। বিধাননগরে যেটা নিয়ে, বিধাননগর নিয়েই বলেছেন, কেন বিধাননগরে যেরকম একেবারে সেখানে মানুষের হাঁটা চলা সত্যি পরিস্থিতি খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। বহু সংস্থা, বিশেষ করে আইটি সংস্থাগুলো সেখানে খুলেছে, কিন্তু এই শিল্পায়নের নামে একটা চায়ের দোকান হবে, কিছু লোকের তো কাজ হবে। এই সব যুক্তি আগামী দিনে কতটা, নিশ্চয়ই কাজ, সব কিছু আইন, পরিবেশ এবং সেই অঞ্চলের মানুষের আবেগ, তার রুটি রুজি, সব প্রশ্নকে কেন্দ্র করেই হবে। কিন্তু পুরো ফুটপাত হাঁটা চলা যেত না। সেই অবস্থায় আজকে আমরা দেখলাম
যে বাংলায় এই মনে হয় একটা সত্যিকার বুলডোজার রাজের মতো যেন বুলডোজার নামলো। আমি প্রথমে একটু বিধাননগরের দিকে নজর রাখব। সকাল থেকে অত্যন্ত তৎপর বিধাননগর থানার পুলিশ, আর তার জেরেই পিছনে যে ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যাচ্ছে, যে সমস্ত দোকানের ধ্বংসাবশেষ, সেই ধ্বংসাবশেষ 1 ঘন্টার নোটিশে এই সমস্ত দোকান ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হলো। কিন্তু যারা এই দোকানে বসতেন বা যাদের এই দোকান, তারা বলছেন যে দোকানের ইলেকট্রিসিটি লাইন ছিল, বিদ্যুৎ ভবন থেকে সেই লাইন করে দেওয়া হয়েছিল। কংগ্রেস আমল থেকে তারা দোকান দিচ্ছেন, কংগ্রেস আমল, সিপিএম আমল এবং তারপরে তৃণমূলের সরকার, সেই সময় থেকে তারা দোকান দিচ্ছেন এবং সেই দোকানেই তারা রয়েছেন। বিদ্যুতের যেমন লাইন রয়েছে, সেখানে বিদ্যুতের মিটারও বসানো হয়েছে। প্রতি মাসে মাসে এসে বিদ্যুৎ দপ্তর থেকে এখানে বিল দিয়ে যেত, তা সত্ত্বেও ভেঙে গুড়িয়ে দেওয়া হলো এই দোকান। এখন আগে বলেছে যে দোকান 1 ঘন্টার মধ্যে ভেঙে নিতে হবে, তা আমি তো জানি না যে 1 ঘন্টার মধ্যে ভাঙাতে হয়। একটা দোকান 1 ঘন্টার মধ্যে ভাঙা? কিসের দোকান ছিল আপনার? এটা আমার ছিল ভাঙাচুরের দোকান। ভাঙাচুরের দোকান, সব জিনিসপত্র অন্য জায়গায় সরালেন? না, আমি সরানি, ওই সব গাড়িতে লোড করেছি, একটা গাড়ি 17টা ফেলেছি, আর বাদ বাকি মাল সব ভেঙে চুরি করে দিয়েছে। ভেঙে চুরে দিয়েছে। কত বছর ধরে এখানে দোকান দিয়েছিলেন? তাও মোটামুটি ধরে রাখো 18-19 বছর হবে। আর আমাদের ভেঙে দিল দিদি, কি বলবো দিদি। আমাদের 45 বছরের দোকান এখানে। হ্যাঁ, এখন এই অবস্থা। দেখি যাই কাউন্সিলর কাছে কি বলে। 45 বছর ধরে এখানে দোকান দিয়েছে? হ্যাঁ। জানতো পার্টি থেকে, জানতো বা কাউন্সিলর এমএলএ জানতো? কংগ্রেস আমল থেকে এই জায়গায় দোকান। কংগ্রেস আমল থেকে দোকান? হ্যাঁ, 34 বছর সিপিএম করলাম, তারপরে তৃণমূল করছি 13 বছর। তো দিদি জানবে না? সবাই জানে। কংগ্রেস আমলে বা সিপিএম আমলে বলা হয়েছিল দোকান সরিয়ে নেওয়ার কথা? না, ও সিপিএম একবার আসছিল, ওরা হল্লা এসে ভেঙে চুরে দিছিল, তার মানে চলে যেতে বলেনি, ভেঙে চুরে দিছিল। তখন পাঞ্চালী বোস কাউন্সিলর ছিল কংগ্রেসের, হ্যাঁ, উনি আটকিয়ে দিল, বললো এটা ভাঙা চলবে না। আর এই যে দোকান এতদিন ধরে ছিল, এখানকার যিনি পুরো প্রতিনিধি রয়েছে তারা জানতো সব? হ্যাঁ, সবাই জানে। পারমিশন ছিল আপনাদের? হ্যাঁ হ্যাঁ, পারমিশন ছিল আপনাদের? পারমিশন তো আমাদের আগের থেকেই, সেই কংগ্রেস আমল থেকে। মানে কার সাথে কথা বলে? তখন সিদ্ধান্ত শঙ্কর রায় ছিল। হ্যাঁ, তখন তো এইসব ছিল না, এইসব মিউনিসিপ্যালিটি ছিল না, তো এই কর্পোরেশন ছিল না। আমরা যখন এখানে দোকান, এখানে কোনো কর্পোরেশন ছিল না, কর্পোরেশন তো পরে এলো। তবে বিধাননগর থানার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে দোকান রাস্তার উপর উঠে এসছে, ফুটপাতের উপর উঠে এসছে, মানুষের যাওয়া আসার সমস্যা হচ্ছে, সেই কারণেই 1 ঘন্টার নোটিশে গুড়িয়ে দেওয়া হলো এই দোকান। ক্যামেরায় সুদীপের সঙ্গে রিকের প্রতিবেদন, আর+ নিউজ, বিধাননগর। আরও একটি জায়গার একটু ছবি দেখাবো আপনাদের কাছে, সেটা হচ্ছে গড়িয়াহাট। সেখানে সুচারু মিত্র আমাদের সাংবাদিক গড়িয়াহাটের ছবিটাও তুলেছে। এবার তারপর বিস্তারিতভাবে আমরা এই বিষয়ে যাব আর কি আলোচনায়। কি সেখানকার ছবিটা ছিল একটু দেখে নেব। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এবং নির্দেশের পরেই গোল পার্কে আমরা দেখতে পাচ্ছি গড়িয়াহাট থানার পুলিশের তরফে যারা ফুটপাত দখল করেছেন, ফুটপাতটাকে একেবারে দখল করে নিয়েছেন, সেই সমস্ত হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই দোকান ভেঙে দেওয়া হচ্ছে। সেই ছবি আমি উৎসকে ধরতে বলবো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ফুটপাতের কোনো অংশই তারা বাদ রাখেননি, সেটা তারা একেবারে দখল করে নিয়েছেন। সেই অংশ ভেঙে দেওয়ার কাজ গড়িয়াহাট থানার পুলিশ তারা করছেন, কর্তব্যরত অফিসিয়ালসরা তারা করছেন। আমরা কি বলবো, যা বলবো তো মালিক, আমরা তো কর্মচারী না, আমরা যে অনুযায়ী ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশনে কাজ করবো। মালিক তো সবসময় বলছে সরাতে, খুলে দিতে, হ্যাঁ পুরো দোকান না চেপে দিতে, হ্যাঁ সেটাই করা হচ্ছে। এই 40 বছর। 40 বছর কেউ কখনো এসে বলেনি যে উঠে যেতে হবে, এটা ঠিক নয়? পুলিশ আসে, আসে বলে। আমি ঠিক বলতে পারছি না দাদা, তুমি বলো। কেন আপনারা আবার কি করে দখল করলেন? দখল করিনি, বৃষ্টি জল পড়ে না, কে সাহস দিয়েছে আপনাদের? সাহস করে দেয়। তবে আপনাদের এত সাহস কোথা থেকে আসে? দিচ্ছি। এবং এইভাবে একেবারে ভেঙে
ফেলে দেওয়া হচ্ছে। আমি উৎসকে এই প্রান্তে দেখানোর জন্য বলবো, একেবারে ভেঙে নিচে এগুলোকে ফেলে দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত যে অংশ ফুটপাতের ওপর তারা দখল করে রেখেছিল সেই জায়গাটাকে আগে ফাঁকা করা হচ্ছে, দখলমুক্ত করা হচ্ছে ফুটপাত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পুরসভাগুলোর সঙ্গে বৈঠকের পরেই নির্দেশ দেন এবং তারপরেই কিন্তু তৎপর পুলিশ। ক্যামেরায় উৎসের সঙ্গে সুচারু, আর+ নিউজ, কলকাতা। আজকে বিতর্কে থাকছেন হচ্ছে ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, যিনি বাংলা পক্ষের সাধারণ সম্পাদক, এবং তার সাথে রয়েছেন সুকুমার দেবনাথ, অত্যন্ত বর্ষিয়ান একজন সাংবাদিক এবং লেখক। দুজনেই রয়েছেন এবং একটু দ্রুত একটু আপনাদেরকে দেখে দেবো যে বিষয়ের উপর আপনারা ফোন করবেন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই পদক্ষেপ পুলিশ প্রশাসনের, এবং আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরে পদক্ষেপ পুলিশ প্রশাসনের, কিন্তু এই পদক্ষেপ নিয়েও কি প্রশ্ন থেমে থাকবে? মুখে কুলুপ অভিযুক্ত কাউন্সিলরদের, প্রায় সকলেই মুখে কুলুপ এঁটেছেন এই বিষয়ে, এবং সেই নিয়েও আপনারা অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি একটু গর্গ আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনারা এই কথাগুলো বলতেন, এই ফুটপাত থেকে শুরু করে বাংলার ব্যবসা বাণিজ্য চাকরি বহিরাগতদের হাতে এটা চলে যাচ্ছে, বাংলা ডমিসাইল বি, এগুলো ধীরে ধীরে আজকের প্রজন্ম অভ্যস্ত হচ্ছে, কেননা জীবনযুদ্ধে তারা যখন গিয়ে অবতীর্ণ হতে যাচ্ছেন, বাস্তব পরিস্থিতি সামনে মুখোমুখি হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্য এখন সকলেই শুনেছেন কি হয়েছে, কিন্তু যখন আজকে অ্যাকশন হলো, এই ধরুন শান্ত দাস, বাদল দাস বা জগন্নাথ হালদার, এরা তো এই বাংলারই ভূমিপুত্র, কিন্তু তাদের ইয়েটা গেল, এইটার কি সলিউশন তাহলে কি হবে? মানে এটা নিয়ে তো আবার একটা অন্যরকম সমস্যা ভবিষ্যতে কি উঠবে না? প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেটা খুব স্পষ্ট, সেটা প্রথমে জেনে নেওয়া দরকার। উনি বলেছেন যেটা সকলের সামনে রয়েছে, নবান্ন থেকে বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন, উনি বলেছেন যে বাংলায় সরকারি নানা যে জমি পাবলিক স্পেস বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে, নাম্বার 1। তাহলে মনে হবে যেন আপাতভাবে এই হালদার এই দাস যেটা করছে এটাকে উনি রেফার করেছেন, না। মুখ্যমন্ত্রী এর পরেও কিছু কথা বলেছেন যেটা বোধহয় ইউপি বিহার থেকে আসা কলকাতার সিপি বা ইউপি বিহার থেকে আসা পশ্চিমবঙ্গের ডিজিপির এখনো কানে ঢোকেনি, তাই জন্য খুব জোরে এটা বলা দরকার। উনি বলেছেন এই যে জমি দখল হয়ে যাচ্ছে, সরকারি নানা ব্যবস্থা নানা স্কিম দখল হয়ে যাচ্ছে, এর মূলে কারা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন 4-5টা অন্য রাজ্যের বোঝা আমি নিতে পারবো না। মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের নাম নেননি, আমি বলে দিচ্ছি ইউপি, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, সিকিম, কিছুটা উড়িষ্যা, একদম স্পষ্ট স্পষ্ট কথা, কোনো কষ্ট নেই। এবং বলছে এর ফলে যেটা হচ্ছে যে বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। আমি মুখ্যমন্ত্রীকে কোট করছি, কদিন পরে বাংলা ভাষা সেসব জায়গায় বাংলা ভাষা বলা কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, মুখ্যমন্ত্রী বলেছেন। আমি গড়িয়াহাট থানার কাছে জানতে চাই, এই যাদেরকে আপনারা উচ্ছেদ করছেন এরা কি বাংলা বলছিল না? এরা বাঙালি না? এরা বাংলার ভূমিপুত্র না? এরা কি বাংলার আইডেন্টিটি নষ্ট করছে? আমি এই যে একটু আগে যখন দেখালেন বিধাননগরে যেসব এলাকায় সম্পূর্ণ বাঙালিহীন করে দেওয়া হয়েছে, কই সেখানে ধক হলো না? গ্র্যান্ড হোটেলের তলায়, নিউ মার্কেটের তলায় ধক হলো না? বড়বাজারে ধক হলো না? লিলুয়ায় ধক হলো না? রানীগঞ্জে ধক হলো না? বা আপনার শিলিগুড়িতে যেসব জায়গায় জয় বিহার বলে যে 5000-এর উন্মত্ত মিছিল বেরোয় সেখানে ধক হলো না? চাপদানিতে ধক হলো না? ভাটপাড়ায় ধক হলো না? ধক হচ্ছে ঠিক সেই সানশাইনের মতো যেখানে এইটায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্টত যা বলেছেন তার বিরুদ্ধে সাবোতাজ 24 ঘন্টার মধ্যে শুরু হয়ে গেছে। সাবোতাজ করছে কারা? খুব স্পষ্ট এক্ষেত্রে বলতে চাই, তৃণমূলের একাংশ যারা খেয়ে বসে আছে, বিজেপির পুরোটা, যাদের কাছে এই বহিরাগতরা হচ্ছে সম্পূর্ণ একদম ক্যাপটিভ ভোট ব্যাংক, আমলা পুলিশ, এসপি, আইএএস, আইপিএস, এখন তো সব জানা যাচ্ছে এই নিট এনটিএ, এই সেন্ট্রাল গভর্নমেন্টে কিরকম সব আইএএস আইপিএস এদের কি সব বেরোয়, কোথা থেকে কত মেধাযুক্ত, এইগুলো কাকের মাংস খায় না, ঠিক আছে? তো শর্মা তেওয়ারি কেন বেচারি ভাটপাড়ায় বা কাকিনাড়ায় গিয়ে মাংস খাবে? আমি সুকুমার দেবনাথের কাছে আসবো, তার আগে দুজন কলার ফোন করেছেন। আমি প্রথমে ইউনুস আলীর ফোনটা নেব মুর্শিদাবাদ থেকে। বলুন। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে ইউনুস আলী বলছি। হ্যাঁ, একটা কথা আছে না, নিজ ভূমি পরবাসী,
আজকে বাংলার যে সংস্কৃত ঐতিহ্য, রুজি রোজগার পরম্পরা, যেটা আমরা আজকে বাস্তুহারা হিসাবে আত্মপ্রকাশ করছি। এই কারণেই করছি যে আমাদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য, কর্মজীবনে, ব্যবহারিক জীবনে, সামাজিক জীবনে যেটুকু আমাদের প্রাপ্য বাঙালি হিসাবে, আমরা কিন্তু সেটা পাচ্ছি না। বিশেষ করে কলকাতা শহরতলিতে যে ধরনের মানসিকতার লোক, অর্থাৎ বাংলার বাইরে যে সমস্ত মানুষ আজকে অবৈধভাবে যে করে খাচ্ছে, যেটা কোনোভাবেই প্রকৃত নয়। আজকে ফুটপাথগুলো মূলত কাগজে বাঙালি আছে, আজ উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের মানুষ আজকে হিন্দু মুসলমান সেখানে দখলদারি করে চলছে। এই জায়গাটা আজকে সচেতন হওয়ার সময় এসেছে। কারণ হচ্ছে যারা প্রতিষ্ঠিত। ধন্যবাদ। সংক্ষেপে প্রত্যেকের মতামত রাখুন, তার কারণ অনেকেই ফোনে অংশ নিচ্ছেন। জয়ন্ত চক্রবর্তী রয়েছেন চন্দননগর থেকে, বলুন। নমস্কার। প্রথমেই গর্গ চট্টোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাবো, কারণ অনুষ্ঠানের সূচকেই উনি বোমা ফাটিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কালকে যে কথা বলেছেন তারই পুনরাবৃত্তি করেছেন, একটু বেশি বলেছেন। উনি আগের দিনে বলেছেন ডোমিসাইড বিল নিয়ে, ধন্যবাদ জানাই। আমিও বাংলা পক্ষের একজন সমর্থক। পরিষেবা নেই, শুধু টাকা খাওয়া, ছুঁড়ে ফেলে দেবো নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম যে বক্তব্য ছিল, আপনারা টাকা খাচ্ছেন, ফুটপাত, সরকারি জমি দখল হচ্ছে, আপনাদের টাকা খাওয়ার জন্য বাংলার অস্তিত্ব আর সংকটে। দিনের পর দিন আপনারা দেখেছেন কিভাবে পুকুর সাজানো হচ্ছে, কিভাবে অবৈধ নির্মাণ হচ্ছে। যখন গার্ডেন ডিজে ধসে পড়লো, তখন আর বললো কি এটা হচ্ছে কি করে হচ্ছে বুঝতে পারছি না, এটা একটা সামাজিক ব্যাধি, এটা কি হতে পারে? সুতরাং সকলে যে দায়িত্ব নিয়ে কাজ করছে না, বুঝিয়ে দিয়েছে। ধন্যবাদ। শুনতে থাকুন। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর একটা রাজনৈতিক শুরুতে গর্গ যেটা বলছে যে কোথাও একটা জায়গা থেকে স্যাবোটাজ হচ্ছে, যেহেতু গড়িয়াহাট আমরা জানি, এবং সুকুমার বাবু আপনিও খুবই সেই অপারেশন সানশাইন, যেখানে যে স্পেসিফিক অঞ্চলগুলো সবসময় বাদ থাকে, সেদিনও হচ্ছে হাতিবাগান, গড়িয়াহাট ছিল, এবং গোটা বাংলা সেদিন রুখে দাঁড়িয়েছিল। এবং সেদিনের যিনি দায়িত্ব নিয়ে গিয়ে এসেছিলেন, আমি একা সব করে দিতে পারবো, তার যে কি চরম মুখ পুড়েছিল, তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে একটা বড় রকমের দয়ে উঠে গেছিল ওই জায়গায়। এই যে জায়গাগুলো হচ্ছে কোথাও কি একটা জায়গায় এটা একটা বড় প্রতিক্রিয়া আগামী সময় হতে চলেছে। কেন কালকে মুখ্যমন্ত্রী যা বলেছেন, এটা অ্যাকশনে নামলে তার কি একটা উল্টো প্রতিক্রিয়া আগামী সময় হতে পারে বলে মনে করেন? হ্যাঁ, গর্গবাবু অনেকটা বলেছেন, কিন্তু আমার মনে হচ্ছে যে এত দেরিতে বোধোদয় কেন? তিনি তো ক্ষমতায় এসেছেন 2011-তে। হঠাৎ করে এই কারণটা কি আরবান এরিয়াতে তার ভোটের কমে গেল বলে? কিন্তু এর পরেও বলবো, দেরিতে বোধোদয় হলো আমরা অনেকটাই, কিন্তু বলতে পারি যে আজকে বাঙালিরা বহু জায়গায় কর্মহীনতায় ভুগছে। তাদের অল্টারনেটিভ হচ্ছে ওই রাস্তার ফুটপাত। একটা দোকান নিতে গেলে লক্ষ লক্ষ টাকা দিতে হবে, কোনো একটা পজিশন নিতে গেলে, সেটা তারা পারবে না। আর সব থেকে প্রথম হচ্ছে 47-এর পরে ওপার বাংলা থেকে ছিন্নমূল যে হিন্দুরা এসছিল, তারাই কিন্তু জীবিকার প্রথম, তাদের এই জীবিকা শুরু হয় হকার থেকে। আপনারা জানেন বিধান রায় তখন বেবি ট্যাক্সি করে দিয়েছিলেন উদ্বাস্তুদের জন্য। আজকে যেটা অটো, আজকে অটো সারা কলকাতা সব জায়গায় ছেয়ে গেছে। তো সেই জন্য বলছি যে 2011 ক্ষমতায় এসে তিনি এখন এসব বলছেন, তবুও দেরিতে হলো সমর্থন করি এই কারণে যে বাঙালিকে আগে বাঁচতে হবে। এটা তো বাংলা, তারপরে আমাদের উদ্বাস্তুদের একটা দায় আমাদের নিতে হচ্ছে, এটা তো অস্বীকার করার নেই, আমরা চাই বা না চাই। আজকে হাওড়া থেকে নামলে চারপাশে কাদের দেখি? আমরা এসপ্ল্যানেডের কাদের দেখি? অধিকাংশ অবাঙালি। তাহলে অবাঙালিরা করে খাবে এখানে? আপনি খোঁজ করুন কলকাতার প্রপারে কটা ফ্ল্যাট হিন্দুরা কিনেছে, সব আগোয়ারাল মাগোরাল, সব
মারাঠিরা সব মোটা মোটা টাকা নিয়ে, মানে বাঙালি হিন্দুরা, হ্যাঁ। আপনি বাঙালি হিন্দু বলছেন, বাঙালি হিন্দুরা কেউ কিনতে পারে না। সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে পয়সার জায়গায় আমরা পিছিয়ে, তা কিছুটা একটা রেস্ট্রিকশন থাকা উচিত। নিশ্চয় এই ক্ষেত্রে রাজ্য সরকারের একটা অনেক জায়গায় এগুলো আগামী সময় যে তার নাগরিক, তার সভাসীর কে যদি মদত না করা হয় তাহলে সেক্ষেত্রে, কিন্তু যেটা বললেন আশঙ্কার একটা কথা, আমিও তাই এই জায়গাটা রয়েছে, অনেকেই কমেন্ট পাঠাচ্ছেন, ফেসবুক কমেন্ট এসছে। প্রতাপ সরকার, তার কমেন্টটা একটু দেখে নেব। প্রতাপ সরকারটিকে বলতে চাইছেন ফেসবুকে, অনেকেই বলতে পারেন আপনারা বলুন বাঙালি ভূমিপুত্রদের দোকান ভাঙা হলো কেন? একদম আইসি জবাব চাই, আইসি জবাব চাইছেন প্রতাপ সরকার ফেসবুকের মাধ্যমে। তার কারণ হচ্ছে বেশ কিছু জায়গায় আমাদের ক্যামেরার সামনে যারা বলছেন তারা এই বাংলার ভূমিপুত্র, তাদের দোকান ভাঙা হলো কেন, এইটা নিয়ে একটা বড় প্রশ্ন তিনি তুলে ধরেছেন। রুহুল আমিন রয়েছেন দূরভাষের মাধ্যমে, হ্যাঁ জনমতে, বলুন রুহুল আমিন। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, ঘটনা হচ্ছে পেটে নাতি আগে কিন্তু আপনার মাথায় হাত পড়লে স্যার। এর আগে বামফ্রন্ট সরকার মুক্তি মারার খেলায় মেতেছে, বাধ্য নাম করে পাড়ায় পাড়ায় যেতে সব গরিব মানুষের মুরগিগুলো মেরে দিল, তারপরে 24 বছর অবসান। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের তৃণমূলের সমর্থক, ওইটাকে সমর্থন করতে পারছি। ঘটনা যে 8 বছর কিংবা 13 বছর আপনি তো চাঁদে ছিলেন না, কিন্তু মন্ত্রী হয়ে জমি করতে গিয়েছিলেন, আপনি তাই রাজ্যেই ছিলেন, কলকাতাতেই ছিলেন, ঝুঁকগুলো আপনার বেড়ে উঠলো দেখতে পান, প্রশাসন আপনার ভাব স্বয়ং আপনি সরাসরি আজকে নতুন করে আপনাকে সুপ্রিম বার্তা দিতে হচ্ছে কেন? আপনাকে বলছে ওদের সম্মান আছে, দেশের সামনে তাদের সব কাউন্সিলরদের ঘাড়ে উপর পা দিয়ে বেশ, আপনার ফোনে একটু শুনতে অসুবিধা হচ্ছে, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। এই যে এইটা শুরুতে এই ধরনের এরকম একটা ব্যাকল্যাশ সবার কারণ হচ্ছে, ধরুন দীর্ঘদিন এ ব্যাপার কখনো আসেনি এবং মুখ্যমন্ত্রী এরকম প্রচুর প্রশাসনিক বৈঠকে আমরা দেখেছি এরকম বলেন, নির্দেশ দেন, বা কখনো তার নির্দেশের মধ্যে এটা আসেনি, কিন্তু আজকে কেন এই বাস্তব পরিস্থিতিটা তৈরি হলো এই জায়গা থেকে দাঁড়িয়ে, যে যেখানে আমাকে 3-4টে রাজ্যের ভার বহন করতে হচ্ছে? এটা ঠিক কথা যে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, রাজ্যের কলেজ ইউনিভার্সিটিতে ডমিসাইল বি প্রয়োগ করে ইয়ে হচ্ছে ব্যাপক ইয়েতে। আমি বারবারই এটাও মনে করি যে এরকম একটা জায়গা থেকে কি বলা যায় যে একটা অন্য ন্যারেটিভ, রাজনৈতিক একটা বয়ানের কি হলো কোথাও কি, এবং শুরুতেই যেটা আজকের পরিস্থিতিতে শুরুর দিন বলবো যে খুব একটা ভালো চিত্র এলো না, তাই তো? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সর্ষের মধ্যে ভূত রয়েছে, ঠিক আছে? মুখ্যমন্ত্রী আবার বলছি স্পষ্ট করে বলেছেন যাদের দখলদারির ফলে বাংলার চরিত্র আইডেন্টিটি বদলে যাচ্ছে এবং যাদের বেআইনি দখলদারির ফলে ওখানে বাংলা বলা মানুষ আর দেখতে পাওয়া যাবে না। তার মানে বাংলার রাস্তায়, তার মানে হচ্ছে যে আসানসোলে কোচবিহারের ভূমিপুত্র সে হকারি করবে, তার মানে হচ্ছে কলকাতার গড়িয়াহাটে সেখানে মালদার মুর্শিদাবাদের ভূমিপুত্র হকারি করবে, তার মানে হচ্ছে শিলিগুড়িতে আমাদের মেদিনীপুরের ভূমিপুত্র হকারি করবে। কিন্তু কোন সেই জাদুবল যার ফলে এই বাংলার জেলাগুলো থেকে, বাংলার এই বড় শহরগুলো, শিল্পাঞ্চল শহরাঞ্চল থেকে ওই কুচবিহার, মালদা, পুরুলিয়া এগুলো দূরের হয়ে যায় এবং আরা, ছাপড়া, গয়া, পাটনা অনেক কাছের হয়ে যায়? এবং কোন সেই জাদুবল, কোন সেই অদৃশ্য শক্তি, অদৃশ্য বলে লাভ নেই, মিডিয়ার একাংশ এই IAS IPS যেগুলো বহিরাগত তৃণমূলের মধ্যে যারা ওদের থেকে সব খেয়ে বসে রয়েছে এবং সম্পূর্ণ বিজেপি পার্টি, তারা সম্পূর্ণ এই অভিমুখটাকে ঘুরিয়ে দিয়ে যাতে কিনা একটা বাঙালি ব্যাকল্যাশ হয়, অর্থাৎ প্রথমেই বিষয়টা আটকে যায়, একটা জীবন জীবিকার প্রশ্ন হয়ে যায়, একটা হকার। এটি পুরো বিষয়টা কত বড় ব্যাপ্তভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারি স্কিম, বাংলার আইডেন্টি বদলে যাওয়া, সেটাকে কি হয়েছে মুখ্যমন্ত্রী যেসব জায়গা থেকে একটু চোখে পড়তে পারে সেসব জায়গায় হকার উচ্ছেদ কর্মসূচি। কই, এটা তো কথা ছিল না। উনি কি বলেছেন? উনি নাম করে করে বলেছেন স্বাস্থ্যসাথী। আজকে বাংলার ভূমিপুত্ররা বেড পায় না, তারা এসে বসে আছে আমাদের পয়সায় করে যাচ্ছে। আজকে সবুজ সাথী সাইকেল
বাংলাদেশে তো চোরাচালান করে বাংলাদেশের হাটে পৌঁছে গেছিল, এখানে ওপেন চালান হচ্ছে, ডানকুনিতে বাসের ওপর করে দেশে নিয়ে যাচ্ছে দেশওয়ালি। ঠিক আছে, আমরা দেখেছি যে এই যে গতিধারার যে গাড়ি কটা বাঙালি পেয়েছে, সব হচ্ছে ভিন রাজ্যের এই আশপাশে যাদের আপনাদের বোঝা নিয়ে যেতে হচ্ছে। এই আগে ছিল কলিমুদ্দিন শামস মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে সব খিদিরপুরে বিলি করেছিল ট্যাক্সিগুলো তখন। এই একটা কিন্তু ধারা চলছে, এই ভয়ঙ্কর লবি। আমাদের বুঝতে হবে, মনে পড়ে আমফানের সময় সিএসসি লোক পাচ্ছিল না, কেন পাচ্ছিল না? কত খেটুয়া ছেলে আমাদের মেদিনীপুরে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় আছে, সব বহিরাগতদের এনেছে। এই তো ব্রিটানিয়া নিয়ে কথা হচ্ছে, কাজ চলে গেছে। কাদের কাজ চলে গেছে? কোনো বাঙালি নেই। নতুন যে ফ্যাক্টরি করেছে সেখানেও কোনো বাঙালি নেই। আমরা একটা কথা বুঝতে হবে, এর সঙ্গে সঙ্গে কি হয়, এই যে যখন সংখ্যায় বাড়তে থাকে, প্রথমে টাকা নিয়ে ঢুকিয়ে দেয়, তারপরে সে জনবিন্যাস পাল্টায়, তারপরে সে জনপ্রতিনিধিত্ব জায়গায় ইনফ্লুয়েন্স করে, তারপরে জনপ্রতিনিধি হয়ে ওঠে, ভোটার লিস্টে ঢুকে পড়ে। স্পষ্ট কথা হচ্ছে যে এই ভোটার লিস্ট থেকে এই পুরো বিষয়টা প্রথম আমরা কি করতে হবে, প্রথম হচ্ছে যে একটা লক্ষণ রেখা, আর নতুন এডিশন নয়, আর অন্য রাজ্য থেকে এখানে এসে বসে যেতে পারবে না। এই যে আমাদের এখানে এতগুলো বাঙালিকে উচ্ছেদ করছে, খুব বীরকুম বক্স সেজেছো, তোমার লালবাজার থেকে তো বড়বাজার অনেক কাছে, গিয়ে করে দেখাও তো। ওটাই তো মুখ্যমন্ত্রীর কথা। বড়বাজারে ঢুকলে মনে হয় বাংলায় আছি, একদম মুখ্যমন্ত্রীর কথাগুলো মেলান। কি মনে হয় বাংলার আইডেন্টিটি বড়বাজারে ঢুকলে মনে হয় বাংলা ভাষা বলা লোকজন এখানে রয়েছে? তাহলে লালবাজার তার উল্টো ফুট, লালবাজারের পুলিশ হেডকোয়ার্টার উল্টো ফুটটা দেখতে পাচ্ছে না? ওকে, আবারও আসবো। হরিয়ার দেখতে পাচ্ছে, হাতিবাগান দেখতে পাচ্ছে, দীঘার সমুদ্র সৈকত দেখতে পাচ্ছে, সেখান থেকে বাঙালি তুলে দিল। তারপরে মালদায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দেখলাম কোট প্যান্ট পরে সেখানে বাঙালি হকার উচ্ছেদ করতে নামেছে। তার মানে যারা যারা এইখানে নামবে, যারা যারা বাঙালিদের উচ্ছেদ করবে, বোঝা যাবে যে তারা বহিরাগতদের দালাল এবং এই চক্রের সঙ্গে যুক্ত, সাবোতাজ করার চেষ্টা করছে। আমি ফেসবুকে কমেন্ট এসছে, দীপ দাশগুপ্ত, তার কমেন্টটা একটু আমরা দেখে নেব। এই তৃণমূলের যত বহিরাগত কাউন্সিলর আছে, দীপ দাশগুপ্তর বক্তব্য, তারাই টাকা নিয়ে দেশওয়ালি ভাইদের ফুটপাতে বসিয়েছে। এটা হচ্ছে তাদের তোলার কথাই কি বলছেন মুখ্যমন্ত্রী? এটা একটা বিগ কোয়েশ্চেন্স। আমি এই জায়গাগুলোতে দেখো, আমরা তো সাংবাদিকতা করেছি, আমরা সকলেই একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গণতন্ত্রের পক্ষে, কিন্তু এইটা জায়গা থেকে যে বাংলা সমস্ত বলা হয় পথ দেখিয়েছে, এই দেখিয়েছে, নিশ্চয়ই এই পথের সন্ধান কি আমরা মানে চাইছি? যে কথাগুলো আসছে, এই যে এত বহিরাগত, আর বাংলায় কি প্রতিভার অভাব পড়েছে নাকি? বাংলা তো কখনোই সেই প্রতিভা, বা যেটা হচ্ছে যে খাটনি করা ছেলে, মেদিনীপুর, বাঁকুড়া, কি পরিশ্রম করে একজন, ভাবা যায় না। শুনুন, আমি ইভেন অনেকেই হয়তো, কেন তিনি একটু লাজুক টাইপের, মানে ইভেন নিজে সুকুমার বাবু কি প্রচণ্ড পরিশ্রমী একজন সাংবাদিক, আমার জীবনে দেখা, ভয়ঙ্কর পরিশ্রমী, এই বয়সেও তার যথেষ্ট বয়স, বোঝা যায় না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটু অন্য বিভাগ, মানে এই যে গর্গ যেটা বলছেন, সেখান থেকে দাঁড়িয়ে একটা যদি ব্যাকলাসটাকে আমি ধরেই নিই শুরুতেই, মানে সেটাকে অতিক্রম করার ক্ষমতা কি তৃণমূল কংগ্রেসে, বা মুখ্যমন্ত্রী তো বলেছেন এক্সিকিউট করতে গিয়ে এই জায়গাগুলো, এবং সরাসরি কামান দেখে দিয়েছেন তার দলের যে বিভিন্ন কাউন্সিলর, ইভেন এটাও বলেছেন পুরসভাগুলো রেখেই বা কি লাভ হচ্ছে, তাহলে এই কথা অবধি চলে গেছে, মানে বিরক্তি একদম সর্বোচ্চ সীমা। ঠিক এইটা কেন হলো বলে আপনি মনে করেন? আমি দায়িত্ব নিয়ে বলছি যে তিনি যা বলছেন এটা করতে পারবেন না, উনি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না। সর্ষের মধ্যে ভূত, এই কাটমানি, এই যে লোভ একবার বাড়িয়ে দিলে সেটাকে কমানো খুব মুশকিল। কোন দোকানদার, কোন ফুটপাত, কোন ফলওয়ালা আপনি জিজ্ঞেস করে দেখবেন তো পয়সা ছাড়া বসতে পারে? অটো চালাতে গেলে, অটোর লাইন পেতে গেলে পয়সা দিতে হয়। তো প্রত্যেকটা জায়গায় কাটমানি কারা নিচ্ছে? ইউনিয়নের নাম করে, তৃণমূলের ইউনিয়ন, এখন তো আর অন্য কারোর ইউনিয়ন চলে না। এই জায়গাটাকে উনি বন্ধ করবেন কি করে? এ তো 2-4 জন 10 জন নয়, তো লাখে লাখ, পঞ্চায়েত, পুরসভা, সবাই যদি এবার চরিত্র গঠন হতে হবে, যেটা প্র্যাকটিক্যালি অসম্ভব। আমি আসছি, ধীরেন্দ্র শীত রয়েছেন বাগুইয়াটি থেকে, জনমতে অংশ নিচ্ছেন, আপনার জন্য। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন,
এটা একদম সহজ সরল ভাষায় উনি বলেছেন, কোনো জটিলতা নেই এর মধ্যে। উনি প্রকাশ্যে বলেছেন সাংবাদিক সম্মেলনকে যে বহিরাজ্য থেকে 5টা রাজ্যের কথা, উনি নাম 5টা রাজ্য থেকে এসে এখানে ফুটপাত দখল হচ্ছে। তার মানে এখানে যে আমরা আজকে যে উচ্ছেদ অভিযানগুলো দেখলাম, এগুলো তো ভূমিপুত্রদেরকে দেখলাম, আপনাদের সংবাদ মাধ্যমে যেগুলো আমরা দেখলাম। এই সহজ সরল আমরা কিন্তু এই বাঙালি কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্ষোভ বাড়তে বাড়তে একটা প্রচন্ড এমনি একটা অর্থের একটা বহু সমস্যা, প্রত্যেকটা বাঙালি কিছু না কিছু একটা করে খাওয়া। তারপরে না করে তাদেরকে উচ্ছেদ না করে এটা আস্তে আস্তে বাঙালি ক্ষোভটা এমন একটা জায়গায় যাবে, এগুলো মমতা ব্যানার্জি চোখে পড়বে বা মমতা ব্যানার্জি এগুলো সইতে পারবেন তো পরে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এইটুকু অনুরোধ থাকলো, ওনার কথার জন্য। ধন্যবাদ ধীরেন্দ্রবাবু, আপনি খুব সব জায়গায়। আমি গতকালই এটা ভাবছিলাম যে এটার যে প্রতিক্রিয়াটা কিভাবে আসবে সেটা একটা তবু আপনি যেটা বলেন প্রচুর কমেন্ট আসছে। আমি এক এক করে অত কমেন্ট নিলে নিশ্চয়ই এক এক করে নেব, তার কারণ হচ্ছে নারায়ণ বারবার বলছে। আমি এই জায়গাটা থেকে এই দেখুন ধীরেন্দ্রবাবু যা বললেন, উনি বললেন এটা উনি বললেন কিন্তু এটা এক্সিকিউট করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। ধীরেন্দ্রবাবু এবং সুকুমারবাবু কিন্তু আলাদা আলাদা কথা বললেন। উনি যেটা বললেন যে মুখ্যমন্ত্রী ক্লিয়ারলি বলেছে বহিরাগতদের উচ্ছেদ করতে হবে, বাংলার ভূমিপুত্রদের নয়, কিন্তু এখানে বাংলার ভূমিপুত্রদের উচ্ছেদ করা হচ্ছে। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু একটা যেটা পলিসি ডিসিশন, তার যে হ্যান্ডস, সেই হ্যান্ডসটা তার কাজটা না করে যদি মুখ্যমন্ত্রী গলাটা টিপে ধরে তাহলে তো সেটা তো কাজটা হলো না। তার মানে এই হ্যান্ডসের একখানা নিজস্ব একখানা ক্ষমতা এখন তৈরি হয়ে গেছে, যারা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনটাকে আসলে আউটকাম করে দিতে চায় না। উনি যেটা বললেন যে টাকা কাটমানি সব, আমি 20খানা আপনাকে বাঙালি ছেলে দিচ্ছি, তারা ভাটপাড়ার মেন বাজারে টাকা দিয়েও বসতে পারবে। প্রশ্নটা আসলে টাকার নয়, করাপশনহীন কোনো সমাজ নেই পৃথিবীতে, কিন্তু এই করাপশনের মধ্যে তাদের স্পেসিফিক জাতিবিন্যাস বদল, জনবিন্যাস বদল, স্পেসিফিক এলাকা তৈরি হয়ে যাওয়া, এই জিনিসটা তো হচ্ছে ঘটনা। মুখ্যমন্ত্রীর কথায় ফেরত যাব, বাংলার আইডেন্টিটি বদলে যাচ্ছে, বাংলা ভাষা বলার লোকজন খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার তো এই একই কথা যদি আমরা বলি যে এই যে স্ট্রাকচারটা যেগুলো করা হয়েছে, তো সলিউশন আছে। আজকে প্রথম দিন যখন মুখ্যমন্ত্রী বললেন তখন বিজেপির শ্রমিক ভট্টাচার্য একটা বিবৃতি দিয়েছিলেন, খুব ইন্টারেস্টিং। অর্থাৎ এটা দুদিকে যেতে পারে, একটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেউ কখনো হারাতে পারবে না, আরেকটা হচ্ছে সাবোটাজ হয়ে ব্যাকল্যাশ হবে, যেটা সেকেন্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিন্তু দ্বিতীয়টার দিকে দ্বিতীয়টা বাবু অ্যাকচুয়ালি মানে সেটাই বলতে, আমিও কালকে কিন্তু এই বিষয়টার নিয়েছিলাম, সেখানে কিন্তু দ্বিতীয়টাই তো একদম অত্যন্ত প্রবল। তার কারণ এবার প্রথমটা ভেবে দেখুন, শ্রমিক ভট্টাচার্য বুঝেছে যে এখন ইউপি বিহার থেকে এসেছে যারা, আমরা বসিয়ে ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়েছি, 3-4 এদিক ওদিক করে করছে, বাঙালি পাড়া দিয়ে উন্মত্ত হয়ে ঘুরছে। এখন স্পেসিফিক কয়েকটা দিনে তারা বাঙালিকে রাইট লেফট বাংলাদেশি বলছে, পশ্চিমবঙ্গের বাঙালিকে, ভালোই চলছে তো, মোটামুটি ব্যবসা ভালো। হঠাৎ বলছে যে এদের নাকি এখানে ইলিগালি এগুলো অকুপাই করে থাকতে পারবে না। শ্রমিক ভট্টাচার্য বললেন যে 10 লাখ মানুষ, বেসিক্যালি উনি আদমি বুঝিয়েছেন, মানুষ বোঝাননি, তো 10 লাখ আদমি তারা হচ্ছে জীবিকা হারা হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে তার মানে পশ্চিমবাংলার রাজধানীতে, শুধু রাজধানীর কথা বলেছে, পশ্চিমবাংলার রাজধানীতে 10 লাখ বাঙালির করে খাবার জায়গা রয়েছে, যেটা সে এই মুহূর্তে করে খেতে পারছে না, এবং সে এই মুহূর্তে ব্যাঙ্গালোরে, কেরলে এবং হায়দ্রাবাদে বসে মমতা ব্যানার্জিকে গালি দিচ্ছে। তারই তো জায়গা তৈরি করতে হবে। মনে আছে বসে বলেছিল যে ওই অটল বিহারী বাজপেয়ী, যে ওখানে যদি বসতে হয় তো একটু তো সমান করতে হবে। তার ফলে বাঙালি যদি পশ্চিমবঙ্গে বসে যেতে পারে, বসতে হবে তো পশ্চিমবঙ্গে তো বসতে হবে, তাই না? আমরা তো শুধু নানা জায়গাকার ডিস্ট্রিবিউটেড মাইনরিটি হয়ে থাকবো না। তাহলে পশ্চিমবঙ্গে বসে যাওয়ার জন্য তো জায়গাটাকে একটু ক্লিয়ার করতে হবে। পূর্ববঙ্গ থেকে যখন উদ্বাস্তু হিন্দু বাঙালিরা এসেছিলেন তখন বলা হয়েছিল বাংলায় জায়গা নেই, তাই তাদের আন্দামান, তাই তাদের দণ্ডকারণ্যে পাঠানো হয়েছিল। তাহলে তারপরে এদের এই 1.5 কোটি বেড়ে গেল কি করে? তারপরে এই ভাটপাড়া, টিকিয়াপাড়া, লিলুয়া, ঠিক আছে, এগুলো তৈরি হলো কি করে? জায়গা তো একটা মানে ডাল্টনের সূত্র নয়, এটা ফাইনাইট জিনিস, তো নতুন নতুন স্তরে স্তরে তো জমি নিশ্চয়ই তৈরি হয়নি। অথচ এরা পুরোপুরি ডিপেন্ডেন্ট বাঙালির ক্রয় ক্ষমতার উপর। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বাঙালির ক্রয় ক্ষমতার উপর। অর্থাৎ সোনার বাংলায় তারা সোনা নিয়ে আসেনি, সোনার বাংলা থেকে সোনা তুলতে এসছে। স্পষ্ট নিদানের কথা বলতে হবে কিন্তু। এক, বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ, বাঙালি বা বাংলার ভূমিপুত্র, কোচ, মেচ, রাভা, সাঁওতাল যা হোক, এমনকি 100 বছর ধরে আছে কোনো হিন্দুস্তানি, তার হাতেও কোনো হাত নয়। কি করে বুঝবে?
সহজ কথা, সব মেথড আছে। আধার কার্ড দেখতে চাও, আধার আপডেশন গত 10 বছরে, অর্থাৎ স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য যে পিরিয়ড, তার মধ্যে তুমি স্টেট বদল করে পশ্চিমবঙ্গ হয়েছো কিনা, হলেই তুমি বুঝবে। যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নাও, হলেই বুঝবে যে পশ্চিমবঙ্গে যদি তোমার ভোটার লিস্টে তোমার নাম থাকে, তোমার নাম বাদ পড়া উচিত। হলেই আমরা বুঝবো যে বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ, ভূমি সংরক্ষণ, যাতে পৌরসভা এলাকার বাইরে কিছুতেই যেন ইন্ডাস্ট্রি ছাড়া জমি না দেওয়া যেতে পারে আমাদের দরকার। একই সঙ্গে বাংলা বাধ্যতামূলক, রাজ্য সরকারি চাকরিগুলো, তারা শর্ট কথা বলি, এই যে এতগুলো সব হাসপাতালে বাঙালি চান্স পায় না, দালাল ফালাল ফোরে ঠোরে সব হইতে, ঠিক আছে। আমার কথাটা হচ্ছে, এবার এখন মুখ্যমন্ত্রী বললেন যে এমনকি স্বাস্থ্যসাথীতে অন্য রাজ্যে তারা চিকিৎসা করাক, পয়সা দিয়ে করাক। উনি তো 2018 সালে এই কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী 2018 সালে এই ডায়ালগ দিয়েছিলেন। তাহলে কে আটকালো? স্বাস্থ্যমন্ত্রী উনি, তাহলে স্বাস্থ্য সচিব আটকালো। স্বাস্থ্য সচিব কি স্বাস্থ্যমন্ত্রীর ওপরে? কলকাতার সিপি আর ভবানী ভবনে বসা ডিজিপি সে কি স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রীর ওপরে? যারা এই অ্যাকশনগুলো আজকে করাচ্ছে, একটা বিরাট সাবোটাজ ঘটছে আজকে বাংলা ও বাঙালির বিরুদ্ধে। এই পুরো সিস্টেমকে যারা বজায় রাখতে চায়, মুখ্যমন্ত্রী আসলে 14 তলা থেকে কামান কিন্তু বাঙালির বিরুদ্ধে দাগেননি, উনি 14 তলা থেকে কামান দেখেছেন 13 তলা, 12 তলা, 11 তলার এইগুলোর বিরুদ্ধে। আমি এখানে একটা বিষয় বলি, মুখ্যমন্ত্রী যখন কোনো কথা বলেন, তাহলে তিনি তো একটা স্ট্যাটিস্টিক্স ঠিক করেছেন, কত আছে, কোথা থেকে কত সরাতে হবে, একটা প্রজেক্ট তৈরি করেছেন, এবং সেই নির্দিষ্ট প্রজেক্ট তৈরি করে যদি তিনি বলেন, তাহলে তিনি কাজে নামুন। তারপরে দেখা যাক কতটা ব্যাকলাশ কারা হচ্ছে না কারা হচ্ছে, এই বিষয়টাও তো পরে আসবে। হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান, বাইরের ঘরের প্রশ্ন তো পরে আসবে, যতক্ষণ আমি এটাকে ঠিকমতো সেন্সাস করতে পারবো। ধর্মীয় বিষয় না, যে না সেন্সাস, আমি ধর্মীয় ব্যাপার বলছি, যে কোথায় কতজন বসে আছে, কোন রাস্তাটা কতটা ব্লক হয়ে আছে, 21টা রাস্তা ব্লক হয়ে আছে। মেয়র যখন এসে এটা ছিলেন আমাদের এটা ভরসাজ, হ্যাঁ বিকাশ ভরসাজ ছিলেন, তিনি 21টা রাস্তা সিলেক্ট করে বলেছিলেন 1/3 বাদ দিয়ে তোমরা বসো। আপনি জানতো চৌরঙ্গিতে সেখানে কোনো হকার পাবেন, আপনি টপ জায়গায় জানতো, কারণ বাঙালির তো হকার তো বাঙালি, গরিব মানুষ বাঙালি, কোনো বড় লোক তো ওদের কাছ থেকে কিনবে না। তো এই যে আমাদের, তার ফলে একটা জায়গায় বেশি চাপ পড়ে যাচ্ছে। ফলে এটা করতে গেলে উনি ঠিকই বলেছেন, কিন্তু ওনাকে ঠিক হতে হবে। মুখ্যমন্ত্রী করলে তার প্রজেক্ট করতে হবে, করে সেইভাবে মানে মুখ্যমন্ত্রীকে ঠিক হতে হবে। আপনি কি এটা বলতে চাইছেন যে সেখানে আমলা, তারাও তো সংবিধান ওথ নেওয়া, কোথাও একটা জায়গায় এই জায়গাটায় করতে গেলে বা এই সেন্টিমেন্ট গুলো, তাদের কি কোনো দায়িত্ব নেই? বা একটা বৃহত্তম যে বাংলার মানে স্বার্থ, সেটাকে মানে বাংলার গোটা স্বার্থ একটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব। এটা কংগ্রেস আমলে ছিল, বামফ্রন্ট আসার পরে বুঝে গেছে যে আমলাদের আর সেই জায়গাটা নেই, পলিটিক্স আমলাদের দখল করে নিয়েছে। পঞ্চায়েত করা হলো কেন? আমরা আমলাদের কথা শুনবো না বলেই তো, আমাদের জনপ্রতিনিধিদের কথাই শুনবো। এখন পলিটিক্যাল উইল ফোর্সটাই হচ্ছে প্রবল, মুখ্যমন্ত্রী যেটা বলবেন সেটা করতে হবে। যদি তিনি সেটা ফেল করেন তাহলে তো সেটা তার ফেলব, এবং তখন তিনি বলতে পারেন যে আমার জনগণ আমার পাশে এসে দাঁড়াও, একদম। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা যতক্ষণ না হবে ততক্ষণ ওই যে আমি বলে দিলাম দিয়ে বাজারটা দেখে নিলাম কোন দিকে উঠছে না আসছে, এই জায়গাটা মানে আমার কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সব একটা রাজ্যের পরিষ্কার, তবে তার উইলিং পাওয়ারটা আমাদের নিশ্চয়ই। আমি জনমতে এই কারণেই ফোন লাইনে আজকে খুলে রেখেছি, মাফ করবেন অনেকক্ষণ হয়তো হচ্ছে, তার কারণ যারা বক্তা তারা খুবই লিমিটেড বক্তা নিয়ে প্রোগ্রাম করছি, তার কারণ এই বিষয়টা আপনাদের কথা শুনতে চাই। অসীম বিশ্বাস নদিয়া থেকে, বলুন। সুজিত দা নমস্কার। হ্যাঁ, আর গর্গদাকেও নমস্কার দিয়ে আমি শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে আপনার কাকিনাড়া, জগদ্দল, ইছাপুর, ব্যারাকপুর, এখানে ম্যাক্সিমাম অবাঙালি যারা বসবাস করে তাদের ডবল ভোটার কার্ড, মানে আমাদের এখানে আছে ভোটার কার্ড, তার নিজের এলাকাতেও ভোটার কার্ড আছে তার নিজের রাজ্যে। এবং আপনি লক্ষ্য করুন যে এই এলাকাটার ভোট হচ্ছে একদম লাস্ট পার্টে রাখা হয়েছিল আউটসোলের ভোটটা, এটা একটা মারাত্মক জিনিস, আইডেন্টিফাই করার দরকার আছে। ওকে, নিশ্চয়ই আপনার কথা প্রোগ্রামের মধ্যে, যেহেতু
এটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, অবশ্যই রেকর্ড থাকলো এবং এটাকে এটা অনেকটা বাস্তবতা আছে, তাই তো? একটা জিনিস পরিষ্কার যে না, যে ন্যারেটিভটা বেশি চলে বাংলা, মানে শুধু কলকাতা নয়, যেখানেই জনসংখ্যা বেশি সেখানেই বাইরের লোকরা সেখানেও ছুটে যাচ্ছে। হ্যাঁ, সেটা কলকাতার থেকে দূরে হলো, সেখানে হচ্ছে, কিন্তু তারা ছুটে যাচ্ছে। মানে কলকাতা থেকে দূরে বলতে আপনি ধরুন এই ইসাপুর, এই ধরুন বিভিন্ন কাকিনাড়া, এই যেখানে পুঁজি এবং পয়সার একখানা মানে কেন্দ্রীভূতকরণ হচ্ছে, অর্থাৎ শিল্পাঞ্চল শহরাঞ্চল। আচ্ছা, এটা কথা বলতে পারেন, বাঙালি আজকে যদি হায়দ্রাবাদে গিয়ে জাস্ট বসে যায়, পেঁ দিয়ে তুলে দেবে, এক বেলা লাগবে না, বসতেই দেবে না, হিন্দুস্তানি গেলেও বসতে দেবে না, একদম খুব স্পষ্ট কথা। আইন সব জায়গায় আছে। আমরা একটাই কথা বলছি যে বাঙালির রক্তে স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গে অন্য রাজ্যে যেরকম বিহার ফর বিহারিজ, এক বিহারি সব পে ভারী, রবি কিষেন এসে বলে গেল বিজেপির, আজকে এনডিএর ওই কি পাসওয়ান বলছে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, খুব ভালো কথা, ভারতের সংবিধানেই তো সব চলছে, সরকার চলছে, তো এখানে বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট নয় কেন? এটা বেঙ্গল ফর বেঙ্গলিজ নয় কেন? সবার বাড়ি বাড়ি, আমার বাড়ি হোটেলও না, ধর্মশালা, আমাকে তাকে খাওয়াতে হচ্ছে, যেটা উনি বলছেন। আজকে কসবায় আমাদের কাছে রিপোর্ট এলো, আমাদের কাছে এখন নেটওয়ার্ক বেড়ে যাচ্ছে, রিপোর্ট এলো যে কসবায় একজন গদিধারায় 4টে গাড়ি পেয়েছে, নট বাঙালি। আমাদের কাছে রিপোর্ট এলো, মুখ্যমন্ত্রী প্রথম দিন যখন বলেছিলেন, তারপরে ভবানী ভবনে মিটিং হয়েছে, সাম ফার্মাসে সে মিটিংটা নিয়েছে, সেখান থেকে আমাদের কাছে খবর চলে এসছে। কি খবর এসছে? এই যে বাংলা, অন্য রাজ্য, সব কথাই আসেনি, হকার উচ্ছেদ। কি স্মার্ট এবং বদমাইশেরা, কত স্মার্ট, কত বদমাইশ। মুখ্যমন্ত্রী চোখে যেগুলো দেখছেন সেগুলো নিয়ে বলছেন যে চোখে আমি দেখতে পেলাম। মুখ্যমন্ত্রী তো উবারে আসলে চড়েন না, নচড়াই উচিত, তার সিকিউরিটির ব্যাপার। উনি দেখতেন 80% তারা ভিন রাজ্যের। উনি তো সুইগি থেকে খাবার আনান না, আনালে জানতেন 80% ভিন রাজ্যের। উনি তো নানা জায়গায় শিল্প পার্ক করেই খালাস, এবং বললেন স্থানীয় লোকেরা চাকরি পাবে। উনি একবার যদি দেখতেন 95% তারা ভিন রাজ্যের। বাংলার ছেলেগুলো বাইরে চলে যাচ্ছে, বালাসোরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে তারা শহীদ হচ্ছে, আর আমরা, অর্থাৎ বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলায় হকার আছে, বাঙালি হকার নেই। বাংলায় ট্রেন, মানে এখানে তো আর একটা ব্যাপার, আজকে কেরলে দেখুন কত লোক, এখান থেকে অন্তত 20 লক্ষ লোক কেরলে, কেন যেতে হবে? বাংলায় বহিরাগতদের সন্দীপ সরকার লিখছেন বহিরাগতদের, এটা সত্যি করে যে স্ট্যাটিস্টিক যা বলছো, সত্যি কথা একটা জীবনযাপন রেস্ট্রিক্টেড হয়ে গেছে। তবে এই কলকাতাকে বদলাতে এবং বাংলার বিভিন্ন প্রান্ত বদলাতে দেখেছি, বন্ধুবান্ধবদেরও দেখেছি পরীক্ষা দিতে বহিরাজ্যে গিয়ে ইট খেয়ে ফিরে আসতে। আসানসোল থেকে শুরু করে ভাটপাড়া বা বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি, এবং যা তাদের ব্যবহার, ভদ্র বাঙালির যে সৌজন্য বোধকে কোথাও বুড়ো আঙুল দেখানোর, এবং হচ্ছে কখনো কখনো হাওয়া দেওয়া কথা, এত শিল্প সাহিত্য সংস্কৃতি, এবং নির্বাচন যখন আসে তখন এসে বলে বাংলায় রবীন্দ্রনাথ জন্মেছে, মায়ের কাছে মাসির গল্প করে লাভটা কি? সবাই তো আমরা জানি, কিন্তু সেই বাংলার সেইটাও তো ভোলা জানে কোথাও একটা জায়গায়, আমরা সেও জানি যে কি অপমান, অবজ্ঞা, কি ধরনের প্রতিবন্ধকতা এই দেশভাগ মন্বন্তর উত্তরে জাতিকে এখানে আরেকটা জিনিস মনে রাখুন, 2007-2008-এর রিসেশন হয়েছিল আমেরিকায়, তাই তো? কারণ যে ফ্ল্যাট তৈরি হয়েছে, সেই ফ্ল্যাট বিক্রি করার জায়গা ছিল না, ব্যাংকের টাকা নিয়ে সব ফ্ল্যাট করেছে। ওয়েস্ট বেঙ্গলে তাই হবে, এক টুকরো জায়গা পাবেন না, সব ফ্ল্যাট হয়ে গেছে, 8-10 তলা, বিক্রি হচ্ছে না। সেটাও ভূমি সংরক্ষণের কথা বলা হচ্ছে। এই যে হু করে প্রতিটি এনএইচ, প্রতিটি এসএইচ এর দুপাশে যেগুলো হচ্ছে আগামী দিনের শপিং মল, এরকম নয়, লাইন ধরে সেগুলো এই বহিরাগত যারা আইএস রয়েছে তারা জানিয়ে দিচ্ছে তাদের দেশওয়ালিদের, অর্থাৎ আপনি কম দামে জমি কিনে নিচ্ছে। এটা মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন বাইরের রাজ্যের যারা আমলা তাদের কথা। কেন কি বললো? ডিএম দেশে টাকা পাঠাবে, বাংলাদেশের কথা বলেনি, দেশওয়ালির দেশের কথা বলেছে। সিএম সব জানে। এবার তার অ্যাকশনে সর্ষের মধ্যে এত ভূত থাকলে আমরা সিএমকে একটা কথাই বলতে চাই, বাংলার জনগণ আপনার পাশে আছে, বাংলার সেই জনগণ আপনার পাশে আছে। আজকে মাল মেটলিতে হলো তো, হিন্দি বিশ্ববিদ্যালয় করে তো হয়েছেন, তো পেয়েছেন, তো ওদের ওই সময় উপবাস করে পেয়েছেন, ছুটি দিয়ে পেয়েছেন, তো মোটামুটি প্রাইজ পেয়ে গেছেন, সবকটা বুথ ভিত্তিক ফলাফলে প্রাইজ পেয়ে গেছেন। এইবার কিন্তু ডায়ালগ নয়, অ্যাকশন চাই, কথা অনুযায়ী অ্যাকশন চাই, এবং যারা এই সাবোটাজ করছে তাদেরকে কিন্তু বাঙালি চিনে নিচ্ছে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন চাই। ওকে, আজকের মতো সময় অতিক্রান্ত। বিনা
যাকে বলা হয় ব্রেক নিয়ে, অর্থাৎ হচ্ছে বিজ্ঞাপন ছাড়া আমরা এই টানা অনুষ্ঠান, তার কারণ অনেকে ফোনে আজকেও ছিলেন কিন্তু সবারটা নেওয়া গেল না, প্রচুর ফেসবুকে কমেন্ট করেছেন, সবারটা নিতে পারেনি, এই অপরাগতা নিশ্চয়ই মার্জনা করবেন। আরও বেশি দরকার, তার কারণ হচ্ছে বাংলার আপনাদের স্বার্থের কথা, তার কারণ এই বাংলা গোটা ভারতবর্ষের স্বাধীনতা, এই ভারতবর্ষের এই বিশাল অখণ্ড ভারত যেটাকে বলা হয়, তার যে সংস্কৃতি, তার প্রবাহমান ধারার অংশীদার যারা আমরা, যারা এখানকার তাদের কথা ইউপি বানিয়ে দেবে বাংলাকে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই আগামী সময়ে যে আশঙ্কা যা রয়েছে, এই রাজ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী তিনি যে হয়েছেন, সেখানে যেখানে যেখানে যা যা প্রশ্ন উঠবে, তার কারণ বাংলা বা বাঙালিকে ভাতে মারা বা হচ্ছে কোনোভাবে কোনো বঞ্চনার জায়গা। কেননা বাংলা শুধু সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, লেখকের জন্ম দেয়নি, সেরা বিজ্ঞানী, ম্যাথমেটিশিয়ানরাও এখানে জন্মেছেন, স্ট্যাটিস্টিশিয়ান, প্রশান্ত চন্দ্র মহলানবিশের বাংলা এটা, কেসি নাগের বাংলা এটা, কোনো অঙ্ক আমরাও জানি। আমরা বলতে আমি আমার কথা বলছি না, আমাদের মতো অনেকেই রয়েছে যারা এগুলো বুঝতে পারেনি, যেমন খুব মানে এটা কেন ওইভাবে বড় হয়নি, কিন্তু যারা আমাদেরকে এইভাবে ভাবাতে বললো তাদেরকে দায়বদ্ধ করছি, কেন আমিও জানি যে এটার পাল্টা আবার কি কি ধরনের কথাবার্তা আসবে, শুনতে হবে, তাদের আগেই দায়বদ্ধ করছি। এই জিনিস ভাবিনি কখনো, বা আজকে ভাবালো যারা এই ধরনের হচ্ছে গাজোয়ারি ছিনিয়ে নেওয়া, এক ধরনের হচ্ছে যে উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই ছিল সেখানে একটা উপনিবেশ চাপিয়ে দেওয়া, এর বিরুদ্ধে কিন্তু বক্তব্য থাকবে। জনমতে আপনারা অবশ্যই অংশ নেবেন। ধন্যবাদ ডক্টর গর্গ চট্টোপাধ্যায় আপনাকে, সুকুমার দেবনাথ সাংবাদিক লেখক আপনাকেও ধন্যবাদ, আপনাদেরকেও যারা আজকে অংশগ্রহণ করলেন। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।